দর্শক স্বাগত, আপনারা দেখছেন রাতের বাংলাদেশের আয়োজন। মৃত্যুর 4 মাসেরও বেশি সময় পর অবশেষে অনুষ্ঠিত হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। রাজধানী তেহরানের গ্র্যান্ড শেষ 8 নিশ্চিতের মিশনে রাত 2টায় ব্রাজিল নরওয়ে মুখোমুখি। জয় দিয়ে ইতিহাস পাল্টাতে চায় সেলেসাওরা। ভোরে মেক্সিকোর বিপক্ষে কঠিন পরীক্ষায় নামছে ইংল্যান্ড। আর্থসামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় পিজিআর সহ সব বাহিনীকে সতর্কতার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, নিরাপত্তার চাদর যেন জনবিচ্ছিন্নতার কারণ না হয়। নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। বরিশালে ব্যবসায়ীকে মারধর করে চেক ও স্টাম্পে স্বাক্ষর নেয়ার ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেফতার। স্টাম্প বের করে একা ছেড়ে 3 পাতা, 6টা পাতায় আমার স্বাক্ষর নিল। তাদের ভিতরে লেনদেন নিয়ে দ্বন্দ্ব সংঘাত আছে, এরই ধারাবাহিকতায় ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। রাজধানীর আদাবরে বিএনপি নেতার বাসায় হত্যাকাণ্ডের মূল ঘাতককে গ্রেফতারের দাবি র্যাবের। রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা চলছে তদন্ত। লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। সাংস্কৃতিক অঙ্গনের শোকের ছায়া। জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে কাল মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। উনি ছিলেন বিরল ব্যক্তিত্ব। কালকে প্রথমে বাংলা একাডেমিতে নেওয়া হবে, তারপর সেখান থেকে শহীদ মিনারে। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উপকূলীয় বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমেদ রেজা। দর্শক, শুরুতেই জানাবো ফিফা বিশ্বকাপের খবর। শেষ 8 নিশ্চিতের মিশনে আজ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। জয় দিয়ে ভাইকিংদের বিপক্ষে অতীত ইতিহাস পাল্টাতে চায় সেলেসাওরা। ইনজুরির কারণে খেলা হবে না পাকেতার, তবে অ্যাভেলেবেল রয়েছেন রাফিনিয়া। এই ম্যাচেও শুরুর একাদশে দেখা যাবে না নেইমারকে। বিপরীতে আর্লিং হালান্ডে ভর করে জয়ের স্বপ্ন দেখছে নরওয়ে। বাংলাদেশ সময় রাত 2টায় নিউ জার্সিতে মুখোমুখি হবে দু দল। শেষ 8-এ টিকিট পেতে একটা জুজু কাটাতে হবে ব্রাজিলকে, আর সেটি বিশ্বকাপের নকআউটে ইউরোপিয়ান প্রতিপক্ষের জুজু। সবশেষ 5 বিশ্বকাপের নকআউট থেকে সেলেসাওদের বিদায় নিশ্চিত হয়েছে কোনো না কোনো ইউরোপীয় দলের কাছে হেরে। প্রতিপক্ষ নরওয়ে বলেই বাড়তি চাপ ব্রাজিল শিবিরে। নিজেদের ইতিহাসে একমাত্র নরওয়ের বিপক্ষেই কোনো জয় নেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মুখোমুখি 4 দেখায় 2টি করে জয় ও ড্রয়ে অপরাজিত দেশটি। ইতিহাস ও পরিসংখ্যান যখন পুরোপুরি বিপক্ষে কথা বলছে, তখন লাতিন জায়ান্টদের বাড়তি দুশ্চিন্তা ইনজুরি। ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন রাফিনিয়া, মিলবে না লুকাস পাকেতার সার্ভিস। বিকল্প হিসেবে মার্তিনেল্লি ও রায়ানেই আস্থা কোচ কার্লো আনচেলত্তির। এই ম্যাচেও শুরুর একাদশে দেখা যাবে না নেইমারকে। নরওয়ে বধে সেলেসাওদের মূল ভরসা হবেন ভিনিসিয়াস জুনিয়র। আসরে এখন পর্যন্ত 4 গোল ভিনির। সব মিলে গতিময় উইং ও 1-to-1 ড্রিবলিং স্কিলে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙাই হবে ব্রাজিলের পরিকল্পনা। আমাদের গেম প্ল্যান বা কৌশল অনুযায়ী খেলোয়াড় বাছাই করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের প্রতিপক্ষের শক্তির কথাটাও মাথায় রাখতে হবে, কারণ প্রতিপক্ষ কতটা শক্তিশালী তা সবসময় বিবেচনায় রাখতে হয়। তবে মূল লক্ষ্য থাকবে ম্যাচে আমরা ঠিক কী ধরনের আইডিয়া বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই তার উপর। রাফিনিয়া খুব ভালো উন্নতি করেছে, সে এখনো শতভাগ ফিট নয়, তবে বেঞ্চে থাকবে এবং দ্বিতীয়ার্ধে বিকল্প হিসেবে মাঠে নামার সুযোগ থাকতে পারে। পরিসংখ্যান নিজেদের পক্ষে কথা বললেও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে সতর্ক ভূমিকায় নরওয়ে। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে হারালেও বড় পরাজয় জুটেছে
ফ্রান্সের বিপক্ষে। রাউন্ড অফ 32-তে আইভরি কোস্টকে হারিয়ে মিলাচ্ছে 16-এর টিকিট, যে যাত্রার কাণ্ডারি 5 গোল করে গোল্ডেন বুটের রেসে থাকা আর্লিং হল্যান্ড। তবে উড়ন্ত ছন্দে থাকা ভিনিসিয়াসকে বোতলবন্দি করে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে চায় নরওয়ে। আমি এখনো বলবো যে ব্রাজিলই ফেভারিট, তবে আমি এটাও বলেছি যে তারা একদম আকাশচুম্বী বা অনেক ফেভারিট তেমনটা কিন্তু আমার মনে হয় না, যেটা হয়তো তারা কয়েক বছর আগে বা 2-3-4 বছর আগে ছিল। এখন আমাদের কথা যদি বলি, আমরাও কিন্তু দীর্ঘ সময় ধরে খুব চমৎকার একটা ফর্মে আছি। আমাদের নিজেদের ওপর দারুণ আত্মবিশ্বাস আছে। হাই প্রেসিং ফুটবলে ব্রাজিলের মিডফিল্ডকে আরো দুর্বল করার পরিকল্পনা নরওয়ের, পাশাপাশি কাউন্টার অ্যাটাকে ব্যবধান করতে চায় ইউরোপ প্রতিনিধিরা। নরওয়ের বিপক্ষে যেমন কখনোই জিততে না পারার একটা পরিসংখ্যান আছে ব্রাজিলের, তেমনি 2006 বিশ্বকাপের পর থেকে প্রতিটি আসরের নকআউট পর্বে সেলেসাওদের বিদায় নিতে হয়েছে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে খেলে। তবে এর আগের আসরগুলোতে তাদের ডাগআউটে কখনোই কোনো ইউরোপিয়ান কোচ ছিল না। এবার আছেন কার্লো আনচেলত্তি, তাকে দিয়েই সেই ইতিহাস পাল্টাতে চাইবে সেলেসাওরা। বিপরীতে চাপমুক্ত হয়ে ব্রাজিলকে হারানোর লক্ষ্য নরওয়ের। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। দর্শক, বিশ্বকাপ কভার করতে যুক্তরাষ্ট্রেই রয়েছেন আমাদের সহকর্মী মুজরাবিন তারেক, তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। তারেক, একটু বড় করেই জানতে চাই নরওয়ের বিপক্ষে ঠিক কেমন একাদশ হতে পারে মূলত ব্রাজিলের, এবং অনেক দর্শকের যারা দেখছেন তাদের প্রত্যাশা নেইমার এই ম্যাচে খেলবেন কিনা সেটিও জানাবেন, এবং পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নরওয়ের বিপক্ষে যে জয় পেতে ঠিক কি কৌশল সাজাতে পারেন আনচেলত্তি, কি ধারণা করছেন? রেজা, এই মুহূর্তে এসেছিলাম একটা ফ্যান জোনে, কিন্তু এখনো সমর্থকরা আসতে শুরু করেননি। তারা ম্যাচ শুরু হতে আরো 4 ঘন্টার মতো বাকি, তারা আসবেন। এবং এই ব্রাজিলিয়ানরা এই নকআউটের অনেকগুলো সমীকরণ আছে, যেটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে তারা কখনোই 2006-এর পর নকআউটে ইউরোপিয়ান দলগুলোকে হারাতে পারেনি, এবং নরওয়ের বিপক্ষে তারা 4টা ম্যাচ খেলে জয় পায়নি। এই মনস্তাত্ত্বিক যে বাধাটা, এটা থাকবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে কার্লো আনচেলত্তি, তিনি নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম সেরা কোচ, তিনি সেটা নিয়ে ভেবেছেন। এবং যদিও ব্রাজিলের কিছুটা দুর্বলতা আছে তাদের মিডফিল্ডে, লুকাস পাকেতা তিনি গত ম্যাচে ইনজুরিতে পড়েছেন, এবং বিশ্বকাপেই এটা নিয়ে কথা হচ্ছিল যে মিডফিল্ডে কিছুটা শূন্যতা বা ঘাটতি আছে, মিডফিল্ডার কম নিয়ে এসেছে বিশ্বকাপ, এবং সেই জায়গাটাতে ইনজুরিতে পড়ছে। এবং এর আগে উইঙ্গার রাফিনিয়া তিনি ইনজুরিতে পড়ছেন। বলা হচ্ছে যে তিনি ম্যাচ খেলার মতো তৈরি, কিন্তু তাকে নিয়ে একদম শুরু থেকে ম্যাচ খেলানোর রিস্কটা কার্লো আনচেলত্তি নেবেন কিনা সেটা একটা বিষয়। খুব সম্ভবত তিনি হয়তো বিকল্প হিসেবে মাঠে নামবেন। এবং নেইমারের যে কথাটা বললেন, যেটি কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন যে নেইমার এই ম্যাচের শুরু একাদশে তিনি খেলবেন না, তাকে হয়তো ম্যাচের পরবর্তী কোনো একটা সময় তাকে মাঠে নামানো হবে। এবং তিনি আসলে কতটুকু ম্যাচ টাইম পাবেন সেটা একমাত্র কার্লো আনচেলত্তি বলতে পারবেন। দর্শক, সহকর্মী তারেক জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্র থেকে। আমরা সংযোগটি হারিয়ে ফেলেছি, নিশ্চয়ই সেই সংযোগটি আবার স্থাপন করতে গেলে আপনাদেরকে সেই খবরের বিস্তারিত জানাতে পারবো। এদিকে বিশ্বকাপের শেষ 16তে মেক্সিকোর বিপক্ষে কঠিন পরীক্ষায় নামছে ইংল্যান্ড। আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সোমবার ভোর 6টায়। দুই দলের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড, সবশেষ 4 দেখাতেই জয় পেয়েছে 3 লায়ন্স। তবে আজতেকা স্টেডিয়ামের গল্পটা একটু ভিন্ন। 89 ম্যাচে মেক্সিকোর হার মাত্র 2টি। বিশ্বকাপে এই মাঠে 10টি ম্যাচের একটিও হারেনি তারা। এবারের বিশ্বকাপেও 4 ম্যাচে এখনও কোনো গোল হজম করেনি হাভিয়ে আগুয়েরোর দল। অন্যদিকে আজতেকায় রয়েছে ইংল্যান্ডের তিক্ত স্মৃতি। 1986 বিশ্বকাপে এই মাঠেই ম্যারাডোনার হ্যান্ড অফ গড খ্যাত গোলে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। এছাড়া ম্যাচের দিন রয়েছে ঝড়ের পূর্বাভাসও। এবার জানাচ্ছি অন্যান্য সংবাদ। নিরাপত্তা কৌশল যেন জনগণ থেকে সরকার প্রধানকে দূরে ঠেলে না দেয়, সেদিকে লক্ষ্য রেখে পিজিআর সদস্যদের নিরাপত্তা কৌশল বিন্যাসের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত সুশৃঙ্খল ও পেশাদার সামরিক ইউনিট। 1975 সালের 5 জুলাই গঠিত হওয়ার পর থেকে এই রেজিমেন্ট রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে দেশের মর্যাদার প্রতীক হিসেবে গুরুদায়িত্ব পালন করে আসছে।
বিশেষায়িত এই বাহিনীর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনাবাহিনী, বিমান বাহিনী প্রধান ও অন্যান্য সামরিক কর্মকর্তাদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধানমন্ত্রী। এরপর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নানা কারণে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে সেদিকে লক্ষ্য রাখতে পিজিআরের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। বলেন, তাহলেই দেশের সার্বভৌমত্ব আর হুমকির মুখে পড়বে না। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। পরে পিজিআর সদস্যদের সাথে প্রীতিভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। আমি আশা করি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে নিজেদের সক্ষমতাকে আরও বাড়াবে। পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা কৌশলের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে। রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। প্রযুক্তি নির্ভর সক্ষমতা বৃদ্ধি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দলীয়ভাবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে আদালত থেকেই দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন, অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধের পাশাপাশি স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের সুযোগও থাকবে। ৫ আগস্টের পর সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করে অন্তর্বর্তী সরকার, যা এখনও বহাল। যদিও বিদেশে অবস্থান করেই বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান সহ নানা বিশৃঙ্খল কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ খোদ শেখ হাসিনার বিরুদ্ধে। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষ স্বীকার না করে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। দ্রুতই দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। এদিকে বিগত ১৫ বছরে সামগ্রিক মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তদন্তে অপরাধ প্রমাণিত হলে আদালত থেকেই দল হিসেবে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। ব্যক্তিকে যেমন সাবস্টিটিউটিভ সেন্টেন্স দেওয়া যাবে, আর সংগঠন হিসেবে সংগঠনের সম্পত্তি ব্যান করা যাবে, সংগঠনটিকে ব্যান করা যাবে। ইনভেস্টিগেশন রিপোর্ট যথাসময়ে ইনশাল্লাহ পাওয়া যাবে আশা করি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার একবার মৃত্যুদণ্ডের রায় হয়েছে, ফের বিচার সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানালেন, প্রধানমন্ত্রী হিসেবে বিচার হয়েছে, এবার দলীয় প্রধান হিসেবে বিচার হবে। সেনাবাহিনীর পাশাপাশি আরেকটা রক্ষী বাহিনী এবং সেখানে হাজার হাজার মানুষকে হত্যা করা, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, পরবর্তীকালে একটি স্বৈরাচার দোসর হিসেবে কাজ করা, একটা স্বৈর শাসনকে দীর্ঘ বছরই দেশে
তাদেরকে সহায়তা করা, নিজে 2009 থেকে নিজেরা ফ্যাসিজম রাষ্ট্র কায়েম করে দীর্ঘদিন পর্যন্ত মানুষের উপরে নানানভাবে অত্যাচার নির্যাতন করা। গত বছরের 17 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয়ভাবে মাঠে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ তার অঙ্গ সংগঠন, যা ট্রাইব্যুনালে প্রমাণিত। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবের শহীদদের সুনির্দিষ্ট রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা দেওয়ার দাবি জানিয়েছেন শহীদ আবু সাঈদের বড় ভাই আবুল হোসেন। পলাতক ফ্যাসিবাদী মহলের নতুন বিতর্কের অপচেষ্টা ও বিভ্রান্তিকর বয়ান থেকে দেশের সচেতন মহলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর রায়ের বাজারে কবরস্থানে জুলাই বিপ্লবের শহীদদের কবর জিয়ারত করে মঞ্চ 24। পরে সংবাদ সম্মেলনে আবুল হোসেন বলেন, আবু সাঈদের সর্বোচ্চ আত্মত্যাগী দেশের মানুষকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জুগিয়েছিল। 1971 সালের মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাবের মতো জুলাই বিপ্লবের শহীদদেরও জন্যও রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্মৃতিস্তম্ভ সংরক্ষণের দাবি জানিয়েছেন তিনি। এ সময় মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেছেন, 2 বছর পার হলেও শহীদদের যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা না দেওয়া এবং শহীদ পরিবারের অবহেলিত থাকা অত্যন্ত দুঃখজনক। জুলাই বিপ্লবকে যারা ষড়যন্ত্র বলে হালকা করতে চায় এবং নতুন করে স্বৈরাচার আওয়ামী লীগের বয়ান তৈরির চেষ্টা চালাচ্ছে, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলে জানিয়েছেন তিনি। যেমন 1971 সালে মুক্তিযুদ্ধে 7 জন বীর শিষ্টকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই রকমই এই জুলাই বিপ্লবের আইকনিক শহীদ আবু সাঈদ, তারা আমরা একটা রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। বিচারের আগে হাসিনা, কামাল সহ যারা জুলাই গণহত্যার নির্দেশদাতা ছিল, তাদের ফাঁসির আগে বাংলাদেশে আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না। বরিশালে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, জোর করে একাধিক চেক ও স্টাম্পে স্বাক্ষর নিয়েছে হামলাকারীরা। সেই সিসিটিভি ফুটেজ ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, জানিয়ে চলছে তোলপাড়। পুলিশ এরই মধ্যে অভিযুক্ত মুস্তাফিজুর রহমান লিটুকে গ্রেফতার করেছে। লিটুর দাবি, তারা ব্যবসায়িক অংশীদার। পুলিশও বলছে তাদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব রয়েছে। 27 জুন সন্ধ্যা 7:30 সিসিটিভি ফুটেজে দেখা যায়, বরিশাল শহরের সদর রোডে অবস্থিত অগ্রণী হাউজিং কোম্পানি নামে প্রতিষ্ঠানে প্রবেশ করে কয়েকজন। এক পর্যায়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে মারধর করে স্বাক্ষর নেয় হামলাকারীরা। ঘটনাটির ফুটেজ ভাইরাল সামাজিক মাধ্যমে। হামলার শিকার আব্দুল আজিজের দাবি, শহরের কাঠপট্টি রোড এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান লিটুর নেতৃত্বে চালানো হয় হামলা। মারধরের এক পর্যায়ে তার কাছ থেকে 2টি চেক ও কয়েকটি স্টাম্পে স্বাক্ষর নেয় লিটু। মারধর শুরু তার একটা নতুন কৌশল হয়ে সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে, আমার শ্বাসরোধ হয়ে যাওয়া। একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো। স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, 6টা পাতায় আমার স্বাক্ষর নিল। এরই মধ্যে হামলাকারী লিটুকে গ্রেফতার করেছে পুলিশ। লিটুর দাবি, তিনি সহ কয়েকজন অগ্রণী হাউজিং কোম্পানির পরিচালক, কিন্তু ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে তাদের ঠকিয়ে আসছেন। গত 3-4 বছর যাবৎ কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদার আমাদের পরিচালকদের পাওনা টাকা নিয়ে আত্মসাৎ করে আমরা সবাই ভুক্তভোগী। হামলার সাথে যুবদলের নাম আসায় বিব্রত সংগঠনের হাইকমান্ড। পরবর্তীতে সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত নন মোস্তাফিজুর রহমান লিটু। আমি মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এই লিটু কখনোই বরিশাল মহানগর যুবদলের কোনো পদে অতীতও ছিল না এবং বর্তমানে কোনো সদস্যতে নেই। হামলা করে চেক ও স্টাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনায় আদালতে মামলা করেছেন ভুক্তভোগী আব্দুল আজিজ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। তাদের ভিতরে লেনদেন নিয়ে দ্বন্দ্ব সংঘাত আছে, এরই ধারাবাহিকতায় ঘটনাটা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। সে ক্রিমিনাল অফেন্স করেছে, সেখানে অপরাধ অবশ্য সংগঠিত হয়েছে এবং আমরা আইনানুগ কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব।
হামলাকারী মোস্তাফিজুর রহমান লিটুর বড় ভাই মাহবুবুর রহমান পিন্টু বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার বাদশা খুনের ঘটনায় পারভেজ নামের আরও একজনকে গ্রেফতার করেছে র্যাব। পারভেজ সহ এই হত্যার ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে 6 জনে। র্যাবের দাবি পারভেজই বাদশাকে ছুরিকাঘাত করেছিল। এর আগে গ্রেফতার 5 জন হত্যার দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছে, যেখানে মূল অভিযুক্ত হিসেবে দায় স্বীকার করেছে রিপন। 29 জুন ব্রাজিল জাপান ম্যাচে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বাগবিতণ্ডা থেকে সালিশি বৈঠক, সেই বৈঠকেই ধারালো অস্ত্রের আঘাতে খুন হন আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার। ঘটনাটি তদন্ত করছে ডিএমপির গোয়েন্দা শাখা। হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে এর মধ্যেই রিপন নামের একজন সহ 4 জনকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে সংস্থাটি। পুলিশের পাশাপাশি আসামিদের গ্রেফতারে অভিযানে নামে র্যাবও। শুক্রবার কিশোরগঞ্জ ও জামালপুর থেকে সুমন এবং শহীদকে গ্রেফতার করে র্যাব 2। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার গ্রেফতার করা হয় অন্যতম আসামি পারভেজকে। এক ব্রিফিংয়ে র্যাব জানায়, পারভেজই এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত। গ্রেপ্তারকৃত সুমন ও শহীদ র্যাবের নিকট ও পরবর্তীতে বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দিতে নিহত বাশারকে পারভেজ ছুরিকাঘাত করে বলে স্বীকার করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2 ও র্যাব 14 যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে হত্যাকাণ্ডের 2 নম্বর আসামি এবং প্রধান অভিযুক্ত পারভেজকে অদ্য 5/7/2026 তারিখ ভোর 5 ঘটিকায় গ্রেপ্তার করে। এর আগে হত্যার দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দেন রিপন সহ 5 আসামি। প্রশ্ন হলো, র্যাবের দাবি অনুযায়ী পারভেজ প্রধান অভিযুক্ত হলে খুনের ঘটনায় রিপনের ভূমিকা কি ছিল? এখন একজন বেঁচে আছে সাদ্দাম, তার সাথে আমরা কথা বলেছি এবং পারভেজও আজকে স্বীকার করেছে যে সেই এই ছুরি দিয়ে আঘাতটা সেই করেছে। এ ঘটনার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্তে উঠে আসবে বলে জানান র্যাব কর্মকর্তারা। অভিযুক্তরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও নানা অপরাধের অভিযোগ আছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতা ও তার সহযোগীদের হামলা ও মারধরে এক কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। হামলায় নিহতের ভাইসহ আরও 3। টেকনাফের মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজের স্নাতক পড়ুয়া শিক্ষার্থী শফিউল্লাহ শফি গেল 26 জুন সাবরাঙের এক মেয়ের সাথে এনগেজমেন্ট হয় তার। কদিন পর বিয়ের পিঁড়িতে বসার কথা, কিন্তু জায়গা সংক্রান্ত বিরোধের জেরে শনিবার প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবার ও স্বজনদের অভিযোগ, 8 বছর ধরে তাদের বাড়ির চলাচলের পথ বন্ধ রেখেছেন প্রতিবেশী ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল আহমদ ও তার সহযোগীরা। পথ খুলে দিতে চাঁদাও দাবি করেন। বিষয়টি স্থানীয়ভাবে কয়েকবার মীমাংসার চেষ্টাও করা হয়। 2 মাস আগে নিহত শফির প্রবাসী বড় ভাই দখলদারদের বিরুদ্ধে এসে মামলা করেন। এরই জের ধরে হামলার ঘটনা বলে অভিযোগ নিহতের স্বজন ও প্রতিবেশীদের। ওদের টার্গেট হলো আমি, যেহেতু আমি একজন প্রবাসী, ওদের টার্গেট হলো আমি। ওরা আমাকে হামলা করতে এসে তারপর আমার ভাই হয়েছে, খুন হয়েছে। কিরিস নিয়ে আমাদেরকে আমার বাইকে কাটছে, আবার আমার এখানে একটা দা মারছে, এখানে একটা মারছে, এখানে একটা মারছে, আমরা হাতে ধরছি, এখানে একটা মারছে। তারপর আমরা 7 জন আহত হয়েছি। আমার ভাই যেটা মারাল হয়েছে ওইটা মারা গেছে, ওনার এখানে বাড়ি মারছে। আরো সুস্থ বিচার চাই, প্রশাসন আছে পুনর্বদলি খুন চাই। বারবার ও রাস্তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আর উনি করে নেই। এরপরে নাকি আবার 2 মাস আগে নাকি প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফেলছে কামালগঞ্জ। স্থানীয়রা জানান, শনিবার মামলার তদন্তে যায় পুলিশ। এর আগেই বিএনপি নেতা ও তার লোকজন হামলা চালায় প্রবাসী সিদ্দিকের পরিবারের সদস্যদের ওপর। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আসা যাওয়ার পথে প্রতিবন্ধকতা নিয়ে একটা কোর্টে আগে মামলা,
গত মাসে মামলা করছে, তো ওই মামলাটা এখনো চলমান আছে। তো ওই বিষয়ে কালকে তদন্ত করার কথা ছিল। তো এর আগে ঘটনাটা ঘটছে বিকালে। এ ব্যাপারে অভিযুক্ত কামাল ও ইসমাইলের সাথে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। জুবাইর রিফাত, যমুনা নিউজ। বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। বুদ্ধিবৃত্তিক জাগরণে আবুল কাশেম ফজলুল হক ছিলেন অন্যতম। সোমবার সকালে বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও শহীদ মিনারে মরদেহ রাখা হবে এবং শ্রদ্ধা নিবেদন করবেন সর্বস্তরের মানুষ। ৬০-এর দশকে মার্ক্সবাদী রাজনীতিতে সম্পৃক্ত হন আবুল কাশেম ফজলুল হক। অংশ নেন গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনেও। পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়েই শিক্ষক হিসেবে যোগ দেন। রাজনীতির পাট চুকিয়ে লেখা এবং বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজ বদলে আত্মনিয়োগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সঙ্গে আবুল কাশেম ফজলুল হকের ছিল ৫ দশকের নিবিড় সংযোগ। অবসরের পরও সুপারনিউমারারি অধ্যাপক আহমদ শরীফ চেয়ার পদে থেকেও ছিলেন বিভাগের সঙ্গেই। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে আবুল কাশেম ফজলুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রচনা করেছেন সাহিত্য, রাজনীতি নিয়ে অসংখ্য বই। তার চিন্তার মধ্যে একটা গণতান্ত্রিক উদারনৈতিক দৃষ্টিভঙ্গি সবসময় ছিল, এটা ছিল। আর যেটাকে আমরা বলতে পারি কল্যাণবোধ, শ্রেয়বোধ এবং বুদ্ধির মুক্তি, এগুলো তিনি নিজেও বলতে পছন্দ করতেন, লিখেছেন প্রচুর। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ২০২৪ সালের ২৮ অক্টোবর থেকে ছিলেন বাংলা একাডেমির সভাপতি পদে। থাকতেন পল্লবীর নিজ বাড়ি দীপনে। রোববার দুপুরে বাইরে খেতে গেলে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ নেওয়া হয় বাসায়। দীর্ঘদিনের বন্ধু, সহকর্মী, শিক্ষার্থীরা আসেন শেষবারের মতো তাকে দেখতে। মানব জাতির ইতিহাসে যে ক্লাসিক চিন্তা আছে বাংলাদেশে, তিনি এই ক্লাসিক চিন্তার প্রতিনিধিত্ব করতেন। সোমবার ভোরে স্থানীয় মসজিদে প্রথম জানাজা। এরপর মরদেহ নেওয়া হবে শেষ কর্মস্থল বাংলা একাডেমিতে। 11টা থেকে 12টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ওইখানকার কাজকর্ম শেষ হয়ে গেলে শ্রদ্ধা জ্ঞাপন শেষ হলে আমরা চলে যাব অপরাজয় বাংলা ডিপার্টমেন্টের ওইখানে। আবুল কাশেম ফজলুল হকের সন্তান জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে 2015 সালে উগ্রবাদীরা হত্যা করে। সেই সময়েও তিনি অপরাধীদের শুভবুদ্ধি উদয়ের কথা বলেছিলেন। সেই কথা স্মরণ করে সংস্কৃতি মন্ত্রী জানান, আজীবন সমাজ বদলের স্বপ্ন দেখা মানুষ হারালো দেশ। যারা এদেশের সমস্ত শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটা শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখতেন, তাদের কাছে আবুল কাশেম ফজলুল হক সাহেবের গ্রন্থ ছিল, তার প্রবন্ধ ছিল সবার কাছে অত্যন্ত আকর্ষণীয়। আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় 4 এবং সিলেট, বরিশাল ও খুলনায় মৃত্যু হয়েছে আরও 3 জনের। নতুন আক্রান্তের সংখ্যা 1031 জনের। হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকট হওয়ায় ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। ছোঁয়াচে এই রোগ নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝেও। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পরিণত হয়েছে নিম্নচাপে, যার প্রভাব পড়েছে উপকূলীয় এলাকাসহ সারা দেশে। বিভিন্ন জেলায় থেমে থেমে হচ্ছে বৃষ্টিপাত। দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতের পাশাপাশি মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। গত কয়েকদিনের তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টির দেখা মিলেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণেই এই বৃষ্টি। নিম্নচাপের ফলে সাগর উত্তাল রয়েছে। কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
আবহাওয়া অফিস বলছে নিম্নচাপের ফলে কয়েকদিন ভারী বৃষ্টিপাত হলেও বড় কোনো ঝুঁকি নেই বাংলাদেশের। যে নিম্নচাপটা রয়েছে এটা মৌসুমী নিম্নচাপ, আর এটা গ্র্যাজুয়ালি এটা উড়িষ্যা দিকে উঠে যাবে হয়তো 24 ঘন্টার ভিতরে, কিন্তু এর প্রভাবে বাংলাদেশে কিন্তু বৃষ্টি হবে। ইতিমধ্যেই দক্ষিণ অঞ্চলে অনেক জায়গায় বৃষ্টি থেমে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা বেড়ে যাচ্ছে। দক্ষিণ অঞ্চলের সাথে সারা দেশে বৃষ্টি বেড়ে যাবে। আবহাওয়াবিদ বজলুর রশিদ আরও জানান, সবচেয়ে বেশি বৃষ্টিপাতের মাস জুলাই। নিম্নচাপের প্রভাব চলে গেলেও মাস জুড়েই থাকবে মৌসুমী বৃষ্টিপাত। তাপমাত্রা ওইভাবে আগামী এক সপ্তাহ উঠবে না। তারপরে যেটা হবে আপনার বিশেষ করে 14-15 তারিখের দিক দিয়ে তাপমাত্রা বেড়ে যাবে, সেক্ষেত্রে অনেক জায়গায় মৃদু আকার হিটওয়েভ হবে। তবে ওই ধরনের মাঝারি বা সিভিয়ার হিটওয়েভ আসবে না। পরে আবার মাসের শেষে যে একটা লঘুচাপ হওয়ার সম্ভাবনা আছে, সেই সময় আবার বৃষ্টি হবে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে সব রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। নদী উত্তাল থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সি ট্রাক, ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে উপকূলে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলারগুলো। বরগুনার মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি জানিয়েছে, এরই মধ্যে বেশিরভাগ ট্রলার তীরে ফিরেছে। যারা গভীর সাগরে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশনা দেওয়া হচ্ছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ। নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে সিজান নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়নি এখনো, আটকও নেই কেউ। শনিবার রাতে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অনিক নামের আরেক তরুণ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, জিসান ও অনিককে রাতে তাদের বাসা থেকে ডেকে নেয় বেশ কয়েকজন। পরে তাদের ছিনতাইকারী আখ্যা দিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে রশি দিয়ে বেঁধে রাখা হয়। স্থানীয় আলফালাহ কল্যাণ সংগঠনের নেতা ও আলফালাহ জামে মসজিদের ইমাম কাউসার হোসেনের নেতৃত্বে একদল লোক তাদের স্টিলের পাইপ ও লাঠি দিয়ে পিটুনি দেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পিটুনির এক পর্যায়ে জিসান গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমেরিকার 250তম স্বাধীনতার বছর পূর্তি উদযাপন উপলক্ষে রাজশাহীতে আমেরিকা সপ্তাহের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। সফরের শুরুতেই তিনি এএফসিপি এর সহায়তায় পরিচালিত ঐতিহাসিক বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করেন। সফরকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক স্টারলিংক ইন্টারনেট সেবার উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সাথে রোবোটিক্স ও ভবিষ্যতের ডিজিটাল দক্ষতা নিয়ে মতবিনিময় করেন। বিকেলে আয়োজিত এক যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানে মার্কিন সেনাবাহিনীর 25তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ড এবং রাজশাহী স্থানীয় গম্ভীরা শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শক মাতায়। মৃত্যুর 4 মাসেরও বেশি সময় পর অবশেষে অনুষ্ঠিত হল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসাল্লা কমপ্লেক্সে নামে মানুষের ঢল। অশ্রুসিক্ত চোখে পরিবারের সদস্যরা অংশ নেন জানাজায়। ছিলেন প্রেসিডেন্ট, স্পিকার, প্রধান বিচারপতি সহ শীর্ষ কর্মকর্তারা। প্রিয় নেতার শোকে মাতম করছেন ইরানিরা। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে আনুষ্ঠানিকতা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত ইরানি নেতাকে। এ যেন জনসমুদ্র। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ কমপ্লেক্সের আশপাশে নেই তিল ধারণের ঠাঁই। যেদিকে চোখ যায় শুধুই মানুষ আর মানুষ। রোববার স্থানীয় সময় সকালে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে মানুষের এই ঢল। জানাজায় ইমামতি করেন শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি। এদিন সর্বোচ্চ নেতা ছাড়াও তার 14 মাস বয়সী নাতনি সহ পরিবারের নিহত অন্যান্য সদস্যদের জানাজাও অনুষ্ঠিত হয়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন আলী খামেনির 3 ছেলে। তবে নিরাপত্তাজনিত কারণে ছিলেন না আরেক ছেলে, বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তাবা খামেনি। খামেনির জানাজায় একসাথে দেখা গেছে ইসলামী প্রজাতন্ত্রের শীর্ষ ব্যক্তিত্বদেরও। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাঘের কালিবাফ, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি অংশ নেন শেষ বিদায়ের এই আনুষ্ঠানিকতায়। ছিলেন আইআরজিসি প্রধান আহমেদ ভাহিদি, কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি সহ ইরানের শীর্ষ কর্মকর্তারা।
বৃহস্পতিবার কফিন উন্মোচনের পর শুক্রবার শতাধিক দেশের প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা জানান খামেনিকে। এরপর প্রিয় নেতাকে বিদায় জানাতে শনিবার থেকে গ্র্যান্ড মুসল্লা সহ আশপাশের এলাকায় অবস্থান নেয় লাখ লাখ ইরানি। কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। জানাজা শেষে এখনও চলছে শোকের মাতম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার দাবিও জানাচ্ছেন তারা। তেহরানে খামেনির জন্য শোক মিছিল হবে সোমবার। সেখানে কোটির বেশি মানুষের অংশ নেওয়ার কথা। এরপর কোম হয়ে মরদেহবাহী কফিন নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। 7 দিনের বিদায় আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই জন্মভূমি মাশহাদে ইমাম রেজার মাজারে হবে দাফন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সরকার পরিবর্তন এবং প্রশাসনিক সংস্কারের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়া। রাজধানী তিরানায় সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ হয়। এতে যোগ দেন প্রায় 1 লাখ মানুষ। 1 মাসের বেশি সময় ধরে চলছে এই বিক্ষোভ। শনিবার নগরীর ঐতিহাসিক স্থাপনা হিসেবে খ্যাত স্কান্ডারবেগ স্কোয়ারে অভিমুখে বিক্ষোভ মিছিলে বের করেন আন্দোলনকারীরা। এ সময় আবারও তারা প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগের দাবি জানিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে আগুনও দেওয়া হয়। বিশ্বকাপের শেষ 16তে আজ নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। তবে ম্যাচের আগে আলোচনায় প্রতিপক্ষ নয়, বরং ভেন্যু। নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে চলতি বিশ্বকাপের সবচেয়ে বাজে স্টেডিয়াম বলে মন্তব্য করেছে অনেকেই। এই স্টেডিয়ামের শব্দ ব্যবস্থা এতটাই খারাপ যে সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তির কথাও ঠিকভাবে শোনা যাচ্ছিল না। শুধু তাই নয়, মাঠের পিচ নিয়েও রয়েছে অসন্তোষ। এর সঙ্গে যোগ হয়েছে দর্শকদের ভোগান্তি। ম্যানহাটন থেকে স্টেডিয়ামে যাওয়ার ভাড়া $11 থেকে একসময় বাড়িয়ে $120 করা হয়। পরে সমালোচনার মুখে তা কমিয়ে $92 করা হলেও খুব কমেনি দর্শকদের। একসময় ফুটবলের কিংবদন্তি পেলে খেলেছেন সেই ভেন্যু এখন বিশ্বকাপের অন্যতম সবচেয়ে সমালোচিত স্টেডিয়াম। আজ এই বিতর্কিত মাঠেই নরওয়ের বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিনল্যান্ডে আয়োজন করা হয়েছে স্ত্রী বহনকারী চ্যাম্পিয়নশিপ। সারা বিশ্বের 12টি দেশের প্রতিযোগিতারা অংশ নেন এখানে। শনিবার এই খেলায় জয়ী হন 61 বছর বয়সের তাইস্তো মিয়ক্তি। তার বয়স এই চ্যাম্পিয়নশিপে বাধা হয়ে দাঁড়ায়নি। এটি প্রথম নয়, এর আগেও 8 বার এই শিরোপা জয় করেছেন তিনি। গত বছর পিঠের সার্জারি হয়েছিল মিয়তিনের, তবুও সবার আগে স্ত্রীকে কাঁধে নিয়ে ফিনিশ লাইন অতিক্রম করে 9ম শিরোপা নিশ্চিত করেছেন তিনি। ফিনল্যান্ডে 1996 সালে প্রথম স্ত্রী বহনকারী চ্যাম্পিয়নশিপ শুরু হয়। এবারের আয়োজনে ছিল 29তম। এই ইভেন্টে নজর কেড়েছিল হুইল চেয়ার ব্যবহারকারী প্রথম নারী প্রতিযোগী, যিনি তার 135 কেজি ওজনের স্বামীকে বহন করেছিলেন। Eli ensimmäinen kuiva este numero 1 Siniylöni ja Jasmin Koivula johtaa kisaa, mutta aivan দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।